আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য এতিম ছেলের জীবন গল্পের পার্ট 8। আর যারা এখনো চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি দিয়ে সবাই একটা কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগতেছে। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। শামীম রাহিমকে বিদায় দিয়ে ভার্সিটির ভেতরে ঢুকলো। ঢুকে দেখে অনেক মেয়ে এমন পোশাক পরেছে যে তাদের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না। কিছু কিছু ছেলে মেয়ে এমনভাবে জড়াজড়ি করে বসে আছে যা বলার বাইরে। এমন ছোট পোশাক কোনো মেয়ে পরে নাকি? তাই শামীম মাথা নিচু করে আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। এবার ভার্সিটির সবার চোখ গেল এক অদ্ভুত মানুষের উপর, আর সেটা হলো আমাদের গল্পের নায়ক শামীম। ভার্সিটি সবাই হা করে তাকিয়েছে শামীমকে দেখে। তারা সবাই মনে হয় শামীমকে জোকার বা পাগল মনে করতেছে। এমন ঢেলা শার্ট প্যান্ট পরে কেউ আসে? মাথার চুল ছোট করে কাটা, আবার সাথে তেলও দিয়েছে, আবার পায়ে ফুটপাতের থেকে কেনা স্যান্ডেল। সবার জানা মতে এত বড় ভার্সিটিতে এমন বেশে কেউ কখনো আসে নাই। তাহলে এই ছেলেটা কে, আর এমন পাগলের বেশে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যায়? সবাই শামীমের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। শামীম সেই যে মাথা নিচু করে যাচ্ছে, কে কি বলছে তা কোনো কিছু শোনার দরকার নেই বলে মনে করে। আর শামীম ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর ভার্সিটির সবাই যে শামীমকে নিয়ে কিছু বলতেছে তা শামীম নিজেও জানে না। হঠাৎ করে শামীমকে এই যে পাগল ওইদিকে কোথায় যাও বলে ডাক দিল। কিন্তু শামীম শোনার পরেও মনে করলো অন্য কাউকে ডাক দিল। ডাকটা আর কেউ নয়, স্বয়ং রাজ নিজেই দিয়েছে। কিন্তু রাজের ডাক না শোনায় রাজ আরো বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু শামীম শুনলো না। তাই রাজ এবার তার সাথে দুইটা চালককে বলল শামীমকে ধরে নিয়ে আসতে। রাজের কথা মতো দুইজন শামীমের কাছে গেল। শামীম নিচে দেখে চলার কারণে হঠাৎ শক্ত করে ধাক্কা লাগলো। তাই দেখার জন্য মাথা তুলে তাকিয়ে দেখে দুইজন সে বডি বিল্ডার মানুষ শামীমের সামনে দাঁড়িয়ে আছে। শামীম কোনো কথা বলতে যাবে তার আগে শামীমকে দুইজন ধরে রাজের কাছে নিয়ে গেল। রাজ তখন বলল, এই পাগলের বাচ্চা পাগল, তোকে যে কখন থেকে ডাক দিয়েছি তুই কি একবারের জন্য শুনেছিস? শামীম তখন বলল, পাগল কাকে বলছেন ভাই? শামীমের কথা শুনে রাজ সহ তার বন্ধুগুলো হাসতে থাকলো। রাজ তখন বলল, পাগল তো তুই শালা, একটু রেগেই কথাটা বললো। শামীম তখন বলল, আমি পাগল হতে যাব কেন? আমি তো এই ভার্সিটির ছাত্র, আর আমার নাম হলো শামীম। রাজ তখন বলল, এই বেটা, তোর কাছে এত কিছু শুনতে চেয়েছি নাকি? আর তোকে তো কোনোদিন ভার্সিটিতে দেখি নাই, আর তুই এখানে চান্স পেলি কেমন করে? আর এসব কি পড়ে এসেছিস? তোর গায়ে দিয়ে গন্ধ বের হচ্ছে, গোসল করিস না নাকি? শামীম তখন বলল, আমি আজ প্রথমে আসলাম ভাই, আর আমি অনেক গরিব তো, তাই আমার পোশাকগুলো এমন। মানে অন্য মানুষ দান করেছে তার পোশাক এইগুলো। আর দয়া করে আমাকে বেটা বলবেন না। বেটা রংপুরের মানুষের ভাষায় নিজের ছেলেকে বোঝায়। রাজ তখন বলল, আরে বেটা খয়রাতি দেখি আমাকে বেটা বলতে বারণ করছে। তুই জানিস আমি কে? আর এখানে কোনো খয়রাতির জায়গা নেই। এই ভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা অনেক বড় পরিবারের সন্তান। শামীম তখন বলল, পড়াশোনায় কোনো গরিব ধনী থাকতে নেই ভাই, আমি ভালো রেজাল্ট করে এইখানে চান্স পেয়েছি। শামীমের কথা শুনে আর শামীমকে দেখে রাজের অনেক রাগ হচ্ছে। তবুও রাজ তার রাগকে থামিয়ে রাখলো, কারণ ভার্সিটিতে আজ সুপ্রিয়া আসছে, অন্তত তার কাছে খারাপ হওয়া যাবে না। তাই বুদ্ধি করে শামীমকে একটা চিরকুট লিখে দিল রাজ। রাজ তখন বলল, ধর, এই চিরকুটটা ওই মেয়েগুলোর মাঝে সবচেয়ে সুন্দর যে মেয়েটা তাকে দিয়ে আসবি। ওই যে গোলাপি কালারের জিন্স সাথে টপস পরে আছে ওই মেয়েটাকে দিবি, বলবি আমি দিয়েছি। শামীম তখন বলল, কেন ভাই, আপনি নিজে দিয়ে আসুন। আর চিরকুটে কি লেখা আছে? রাজ অনেক রাগ হলেও নিজের রাগ কন্ট্রোল করলো আর বলল, আরে ভাই, আমি মেয়েটাকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। তুমি তো আমাদের সাথে পড়ো, তুমি তো আমার বন্ধু, তাই না? দয়া করে এই সাহায্যটা করো আমার। শামীম তখন বলল, আচ্ছা, যেহেতু বন্ধু বলেছেন, সেখানে তো বন্ধুর জন্য বন্ধু জীবনও দিতে পারে, আর এটা এমন কি? রাজ তখন বলল, তাহলে যা ভাই। শামীম আর কোনো কথা না বলে মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকলো। শামীম তো আর জানে না এটা কে, আর চিরকুটটা সুপ্রিয়াকে দিতে বলেছে। এবার বুঝবে শামীম কত ধানে কত চাল। রাজ শামীমকে মারতে পারে নাই তো কি হয়েছে? এবার শামীমকে যে কতজন মারে তার টেরও পাবে না শামীম। শামীম চিঠিটা নিয়ে সেই মেয়েগুলোর কাছে গেল। মেয়েগুলো শামীমকে তার কাছে আসা দেখে একটু সরে গেল আর নাকে হাত দিয়ে চেপে ধরলো। শামীম কাউকে কোনো কিছু না বলে চিরকুটটা সুপ্রিয়ার হাতে দিল। সুপ্রিয়া চিঠিটা নিয়ে পড়ে দেখে প্রেমপত্র, সাথে ডেটিং এর কথা বলা আছে। এই জিনিস লেখা দেখে সুপ্রিয়া অনেক রেগে গেল, আর সাথে সাথে শামীমকে পায়ের হাই হিল খুলে মুখে ইচ্ছে মতো মারতে থাকলো। সুপ্রিয়ার সাথে যে মেয়েগুলো ছিল তারা তো চরম অবাক, এই পাগলের মতো ছেলেটা চিরকুটে সুপ্রিয়াকে কি কি দিল, যার কারণে সুপ্রিয়া ছেলেটাকে পায়ের হিল খুলে মারতেছে। সবার চোখ তখন সুপ্রিয়া আর শামীমের উপর। সেই সময় সেখানে সুপ্রিয়ার গার্ড দুটো আসে, আর তারপর আসে ইমন।
গার্ডগুলো এসে বলল, ম্যাডাম কি হয়েছে? সুপ্রিয়া তখন বলল, এই পাগলের বাচ্চা আমাকে প্রেমপত্র দেয় আর আমাকে ডেটে যাওয়ার কথা বলে। গার্ডগুলো আর শামীমের মুখ থেকে কোনো কথা শুনতে চাইলো না, তারাও শামীমকে মারা শুরু করে দিল। এমন সময় ইমন বলল, সুপ্রিয়া তুই আমাকে বলবি না আগে? একটু রেগেই কথাটা বলল। সুপ্রিয়া তখন বলল, তুই ছিলি ওই যে মেয়েগুলোর ভিড়ে, তোকে কেমন করে বলবো? আর পাগলটাকে উচিত শিক্ষা দে তুই এখন। ইমন এবার শামীমকে মাটি থেকে তুলে দাঁড় করালো। দাঁড় করিয়ে শামীমকে দুগালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। শামীম তখন বলল, আমাকে দয়া করে আর গালে মারবেন না, আমার গাল দুটো খুব ব্যথা করতেছে, মারার হলে আমার পিঠে মারেন ভাই। শামীমের কথা শুনে ইমন একটু মায়া হলো, তাই আর শামীমকে মারলো না। ইমন তখন বলল, আচ্ছা তুই কে রে, আর তোর সাহস কি করে হলো সুপ্রিয়াকে প্রেম প্রস্তাব দেওয়ার? শামীম তখন বলল, ভাই আমি দিই নাই, ওই যে। পেছনে ঘুরে দেখে রাজ আর ওর বন্ধুগুলো সেইখানে নেই। ইমন তখন বলল, কি রে বল, বলিস না কেন? ইমন তখন বলল, ভাই আমি আসতেছিলাম, তখন তিনজন ছেলে আমাকে এই পত্রটা দিয়ে বলে এই চিঠিটা যেন এইখানে এনে দিই। তিনি নাকি এনাকে ভালোবাসে, নিজে বলতে সাহস পাচ্ছে না, তাই আমাকে দিয়েছে দেওয়ার জন্য। সুপ্রিয়া তখন বলল, কে দিয়েছে, নাম বল, ছোট লোকের বাচ্চা। শামীম তখন বলল, তার নাম জানি না, আমি আজকে প্রথম আসলাম এই ভার্সিটিতে, আর উনি ওই দিকে ছিল, এখন কোথায় গেল জানি না। সুপ্রিয়া তখন বলল, আমাকে দেখে কি তোর বোকা মনে হয়? নিজে দিয়ে এখন অন্যের কথা বলিস তুই? তোকে তো আজকেই মেরে ফেলবো আমি। যেই শামীমকে মারতে যাবে তখন ইমন সুপ্রিয়াকে আটকে দেয়। ইমন তখন বলল, অনেক মেরেছিস, আর মারিস না, দেখিস না গাল দুটো কেমন কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, বাদ দে, চল এবার ক্লাসে যাই। আর তুই শুন, এমন ভুল আর দ্বিতীয়বার করিস না, বুঝলি? সুপ্রিয়া তখন বলল, দেখ না শরীর থেকে কেমন বাজে গন্ধ বের হচ্ছে, আর পোশাক দেখেছিস, মনে হয় কোনো ডাস্টবিন থেকে উঠে নিয়ে এসেছে, আমার তো একে দেখে বমি বের হয়ে যাবে মনে হচ্ছে। ইমন তখন বলল, আহ বাদ দে না, এবার চল তুই। ইমন জোট করে সুপ্রিয়ার হাত টেনে ধরে নিয়ে চলে গেল, আর শামীম বাম হাত দিয়ে গালে দুটোতে একটু নেড়ে দেখে খেয়াল করলো গাল বেয়ে রক্ত ঝরতেছে। হাই রে পোড়া কপাল, শামীম তোর কপালে এসব ছাড়া আর কোনো সুখই নেই। এই কথাগুলোই ভাবছে। শামীম কোনো রকম মাটি থেকে ব্যাগটা তুলে কাঁধে নিল। সেই সময় রাত চলে আসলো শামীমের কাছে, আর এসে হাসতে হাসতে বলল, কি বন্ধু, তোমার মুখ থেকে এমন রক্ত ঝরছে কেন? কেউ কি মেরেছে তোমাকে? শামীম মাথা নিচু করে আছে, কাকে কি বলবে? কেউ তো আর শামীমের কথা বিশ্বাস করবে না, কাউকে প্রতিবাদ করবে এমন সাহসও শামীমের বুকে নেই। রাজ তখন বলল, এখন থেকে আমাকে বস বলে ডাকবি, আর যা করতে বলবো তাই করবি। আমার কথা যদি না শুনিস তো তোকে কলেজ থেকে বের করে দেব। আর শোন, আমার বাবা এখানকার এমপি, আর এই ভার্সিটির ম্যানেজিং কমিটিতে আছে, বুঝতে পেরেছিস তুই? শামীমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চলে গেল রাজ আর তার বন্ধুরা। শামীম উঠে দাঁড়িয়ে সামনে থাকা ট্যাপের কাছে গিয়ে ট্যাপটা ছেড়ে দেয় আর মুখটা ধুয়ে ফেললো। যতবার মুখে পানি দেয় ততবার শামীমের মুখটা যেন জ্বলা শুরু করতে থাকে। কোন রকম পানির ঝাঁটা মেরে মুখটা পরিষ্কার করলো। তারপর শামীম ক্লাসের সামনে গিয়ে দেখে স্যার আগে থেকে ক্লাসে আছে, তাই শামীম স্যারের পারমিশন নিয়ে ক্লাসে ঢুকলো। শামীমকে ক্লাসে ঢুকা দেখে ইমাম সুপ্রিয়া চরম অবাক হয়ে গেল, আর রাজ তো জানেই। স্যার তখন বলল, বসার আগে তোমার পরিচয় দাও, আর তোমার মুখে এসব কিসের দাগ, রক্ত দেখা যাচ্ছে। শামীম মাথা নিচু করে বলতে থাকে। শামীম তখন বলল, স্যার আমার কোনো পরিচয় নেই। স্যার তখন বলল, মানে আমার সাথে ফাজলামি করো না। শামীম তখন বলল, বেয়াদবি মাফ করবেন, আসলে আমি যখন খুব ছোট তখন আমার আব্বু আম্মু মারা যায়। গ্রামে একটা এতিমখানা আছে যেটা বিদেশের মানুষ চালায়। আমি ছোট থেকে সেইখানে পড়াশোনা করেছি আর সেইখানেই বড় হয়েছি। আর আমি এতিম তো, তাই অন্যায় না করলেও মানুষের মার খেতে হয়, আর তার চিহ্ন এটা স্যার। স্যার তখন বলল, এই ছেলে তুমি কি সব পোশাক পরে থাকো, আর তুমি কি গোসল করো না? তোমার শরীর থেকে গন্ধ বের হচ্ছে। স্যারের এমন কথা শুনে সকল ছাত্রছাত্রী হাত দিয়ে নাক চেপে ধরলো। শামীম তখন বলল, স্যার বললাম তো আমি এতিম, আর এইসব পোশাক আমার না, মানুষের দান করা, আর আমি গোসল করে এসেছি, অনেক পথ হেঁটে আসার কারণে গা ঘেমে গেছে, তাই হয়তোবা গন্ধ বের হচ্ছে। স্যার তখন বলল, তোমার নাম কি, আর তোমার বাবা মায়ের নামের আগে মুরহুম আছে তো? শামীম তখন বলল, স্যার আমার নাম শামীম, আর হ্যাঁ মুরহুম দেওয়া আছে। স্যার তখন বলল, যাও সিটে গিয়ে বসে পড়ো। কোথায় থেকে এসব জঙ্গলি ভার্সিটিতে আসে আমি বুঝি না। মানুষ গরিব হয়, গরিব মানুষও পড়াশোনা করে, কিন্তু তাই বলে এসব এতিমের বাচ্চা ভার্সিটিতে কিভাবে চান্স পেল? দিন দিন ভার্সিটি আর ভার্সিটি থাকলো না। শামীম স্যারের কথা শোনার পরেও কোনো কিছু না বলে সবার শেষে যে ফাঁকা বেঞ্চ আছে সেখানে গিয়ে বসলো একাই। শামীম ভালো করে জানে ওর পাশে কেউ বসবে না, তাই সেখানেই বসলো, আর কারো কাছে বসতে চাইলেও বসাবে না, এবং কি তার পাশেও কেউ বসবে না। ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলি, অসুস্থ শরীর নিয়েও আপনাদের জন্য গল্প কন্টিনিউ করতেছি, তো আপনারা প্লিজ যদি পারেন একটু সাপোর্ট করবেন, প্লিজ বাজে মন্তব্য করবেন না, আপনাদের কাছে এটা অনুরোধ রইল। আরেকটা কথা, অনেকে আছে সাপোর্ট করবে, অনেকে আছে হয়তো বা সাপোর্ট নাও করতে পারে, তো তাদেরকে আর কিছু বলার নেই। যদি
মন থেকে চান তাহলে ভালোবাসা দেখাবেন, আর আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসাটাই পাওয়ার জন্য। তো প্লিজ যদি পারেন ভালোবাসাটা দিবেন। তো চলুন শুরু করা যাক। শামীম বসার পর স্যার ক্লাস শুরু করলো। হঠাৎ একটা পদার্থবিজ্ঞানের অঙ্ক স্যার নিজেও করতে পারতেছে না। ক্লাসের সব ভালো ভালো ছাত্রছাত্রীকে বলল, তারাও পারলো না। এমনকি সুপ্রিয়া এবং তাদের দুজনের একজনও পারলো না। পুরা ক্লাসের সবাই তখন হতাশ। স্যার নিজেও বুঝতে পারছে না তিনি কেন করতে পারছেন না। স্যার যখন চলে যেতে ধরবে তখন শামীম বেঞ্চ থেকে দাঁড়িয়ে বলল, স্যার যদি অনুমতি দেন অঙ্কটা আমি করে দিই। স্যার তখন বলল, এখানে কি মজা পেয়েছো তুমি? আর যেখানে আমি নিজেও করতে পারছি না সেখানে তুমি কি করবে? শামীম তখন বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি করতে পারি। অনেককেই তো বললেন করার জন্য, একবার না হয় আমি চেষ্টা করি। স্যার তখন বলল, আসো, তোমার জ্ঞান শক্তি দেখি এবার। শামীমের কথা শুনে সব ছাত্রছাত্রী হাসতে থাকলো আর পাগল পাগল বলতে লাগলো। শামীম ওসব কথা কানে না দিয়ে মার্কার পেন আর ডাস্টার হাতে নিয়ে হোয়াইট বোর্ডে গেল। তারপর ধীরে ধীরে অঙ্কটা করতে থাকলো। প্রথমে সবাই হাসাহাসি করলেও পরে সবাই কেমন যেন স্তব্ধ হয়ে গেল। শামীমের মনোযোগ বোর্ডের আর অঙ্কটাতে। স্যার তো এক দৃষ্টিতে শামীমকে দেখেই যাচ্ছে। যখন শামীমের অঙ্ক করা শেষ হলো, শামীম তখন বলল, স্যার দেখেন তোর সব ঠিক আছে কিনা। স্যার এবার দেখলো পুরো অঙ্ক ঠিক আছে। স্যার যেন নিজেকে আর বিশ্বাস করতে পারছে না। একটু আগে যাকে এতিম গায়ে গন্ধ বলে দেখতে পারছিল না, সেই এতিম অসহায় ছেলেটা কত সুন্দর করে সমাধান করে দিল। স্যার তখন বলল, এটা তুমি কেমন করে পারলে? শামীম তখন বলল, স্যার আমি কিছুদিন আগে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিজে নিজে সমাধান করেছি। স্যার তখন বলল, তোমার কোনো টিচার নেই? শামীম তখন বলল, নিজে খেতে পারি না আবার টিচার কোথায় থেকে পাবো স্যার? আর আমি তো অন্যদের মতো কোথাও সময় দেই না, অবসর সময় কাটালে বইকে সময় দিই স্যার। স্যার তখন বলল, সরি শামীম, আমি মানুষ চিনতে ভুল করেছি, ক্ষমা করে দিও আমাকে। শামীম তখন বলল, চিচি স্যার কি বলছেন এসব? আপনি তো আমার পিতার সমতুল্য, আপনি আমাকে বকবেন মারবেন যা খুশি করবেন, এটা কোনো ব্যাপার না। পিতা কি সন্তানকে নানান রকম কথা বলে না? স্যার তখন বলল, আর সবাই অঙ্কটা নোট করে নাও, আজ আসি। স্যার চলে গেল। শামীম ওর নিজের সিটে বসে আবার বই বের করে মনে মনে পড়তে থাকলো। আর বাকি সবাই অঙ্ক করতে থাকলো। অঙ্ক করা সবার শেষ হলে সবাই শামীমের দিকে অবাক হয়ে দেখছে। কেউ ভাবতে পারছে না শামীম অঙ্কটা করেছে। আর এত সহজ সরল ছেলে শামীম। আর সুপ্রিয়া তো মনে মনে নিজেকে গালি দিচ্ছে, কেন সে এমন কাজ করতে গেল শামীমের সাথে। ছেলেটা যে অনেক ভালো ছাত্র আর তার মন মানসিকতাও ভালো, তার প্রমাণ তো মিলেই গেল। আর রাজ তো শামীমকে পারে না এখানে সবার সামনে মারে। একদিনে ভার্সিটিতে এসে হিরো সাজতে চায় শামীম। এরপর যদি এমন কিছু করা দেখে তো শামীমের অবস্থা খারাপ করে দিবে রাজ। ইমন তো ভাবতেছে এখন তো আরো একজন তার সামনে চলে গেল। তার বাবা যদি এবার জানতে পারে ইমন ক্লাসের তৃতীয়, তাহলে তো খবর আছে।